সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাতের স্টিফনেস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকে অতিথির সাথে। ডাক্তার মহিউদ্দিন ১৯৬৫ সালে জুলাই মাসে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অর্থোপেডিক বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এবং দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। স্যার, হাতের স্টিফনেস, তো স্টিফনেস বলতে কি বোঝায়? স্টিফনেস বলতে বোঝায় যে হাত শক্ত হয়ে যাওয়া বা নমনীয় না, যে আমি হাতটা সে ভাঁজ করতে চাচ্ছে কিন্তু ভাঁজ হচ্ছে না, অনেক চেষ্টা করতেছে ভাঁজ হচ্ছে না, খুব পেইনফুল একটা কন্ডিশন, প্লাস হচ্ছে ভাঁজ হয় না। সেটা জয়েন্ট, যে কোনো জয়েন্ট হতে পারে, আমাদের আঙুলের স্টিফনেস হতে পারে, রিস্টের স্টিফনেস হতে পারে, এলবো হতে পারে, শোল্ডার, এনি কাইন্ড অফ জয়েন্ট যে কোনো সময় স্টিফ হতে পারে। স্টিফনেস আমাদের এই সম্বন্ধে সবারই ধারণা থাকা দরকার, কারণ হচ্ছে যে স্টিফনেস হয়ে গেলে ডিফিকাল্ট টু ট্রিট, কিন্তু স্টিফনেস হওয়ার আগে আমরা যদি প্রিভেন্ট করতে পারি তাহলে সেটাই বরং ভালো হয় সবার জন্য। এই জন্য আমি মনে করি যারা আমরা এখনও সুস্থ আছি তাদের এই ধারণাটা থাকা বেশি জরুরি, কারণ যে কোনো সময় আমরা একটা অঘটন ঘটলে তখন হাত স্টিফ হয়ে যায়, জয়েন্ট স্টিফ হয়ে যায় এবং সেটা চিকিৎসা করা বেশ ব্যয়বহুল হয়ে যায় এবং সময় সাপেক্ষ হয়ে যায় এবং খুবই কষ্টদায়ক একটা ইভেন্ট হয়ে যায়। স্যার, এটি কাদের হয় বা সব সময় বা সুস্থ মানুষের কি এটি হবার সম্ভাবনা আছে? সুস্থ মানুষের হয় না, সাধারণত অসুস্থ যখন হওয়া শুরু করি তখনই হয়। আমরা যে কোনো কারণে, এটা ডাইরেক্ট একটা ইনজুরি হতে পারে, সরাসরি আমার হাতে আঘাত লাগলো, আমি হাত নড়ানো বন্ধ করে দিলাম কয়েকদিন, তাতে স্টিফ হয়ে যেতে পারে, অথবা ইনডিরেক্ট ট্রমা হতে পারে, যেমন আমার আঘাত লাগছে এখানে, কিন্তু আমি এই আঘাতের জন্য আমি হাতটা নিচু করে রাখলাম এবং ফিঙ্গার মুভ করলাম না, দেখা যাচ্ছে 2 সপ্তাহ পরে আমি যখন মুভ করতেছি তখন এটা আর লড়তেছে না, মানে হাতগুলো অনমনীয় হয়ে গেছে বা ফিঙ্গারগুলো অনমনীয় হয়ে গেছে, যতই আমি চাপ দিচ্ছি বা চেষ্টা করতেছি হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন কারণে, অসুখের কারণে হতে পারে, যেমন একটা ইনফেকশন হলো স্বভাবত এখানে এটা ইডিমা হয়। তো এটার মেন মেকানিজম বা মেন প্যাথোফিজিওলজি বলি আমরা, যে কীভাবে ডেভেলপ করে আসলে জিনিসটা, যে কোনো কারণে আঘাত হোক, ইনফেকশন হোক বা অন্য কোনো অসুখ হোক, যেমন টেনোসাইনোভাইটিস বা ডিপোটেন্ট কন্ট্রাকচার, বিভিন্ন কারণে, বা এমনি পেইনফুল কন্ডিশন অফ দ্য হ্যান্ড অর লিম্ব, আমরা যখন ঝোলায় রাখি, হাতটা নিচু করে রাখি, তখন এটা হাত ফুলে যায়, বা এনি ট্রমার কারণে হাত কিন্তু ওখানে ইডিমা হয়। এই ইডিমাটা জয়েন্টের ভিতরে ঢুকে এবং আশেপাশে লিগামেন্ট, ইভেন যেখানে আঘাত লাগে তার আশেপাশে নর্মাল স্ট্রাকচারের ভিতরেও ইডিমা ডেভেলপ করে। ইডিমা হচ্ছে প্রোটিন রিচ একটা ফ্লুইড, যেটা এখানে টিস্যুর সাথে, ওখানে ম্যাক্রোফেজ থাকে, তাদের সাথে এক ধরনের রিয়াকশন করে এই টিস্যুগুলোকে স্টিফ বানিয়ে ফেলে। সোজা কথা, লিগামেন্ট যে পজিশনে থাকে ওই পজিশনে শর্ট হয়ে ওটা শক্ত হয়ে যায়। তো এই জন্য এটা প্রিভেন্ট করার উপায় কী? প্রিভেন্ট করার উপায় হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমরা যখনই কোনো আঘাতপ্রাপ্ত হই তখন যাতে ইডিমা ডেভেলপ না করে সেটা আগে চেষ্টা করতে হবে। সেটা কীভাবে, মানে ফুলে না যায়, সেটা আমরা যদি হ্যান্ডটা রেজ করে রাখি বা আমাদের এফেক্টেড লিম, সেটা পা হতে পারে, হাত হতে পারে, আমরা যদি উঁচু করে রাখি, আমার হার্ট লেভেল থেকে যদি উঁচু করে রাখি, তখন এই ইডিমাটা ডেভেলপ করবে না বা ফোলাটা আসবে না। ফোলাটা না আসলে এই স্টিফনেসের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। প্লাস হচ্ছে যে কোনো একটা ইনজুরি হলো দ্রুত চিকিৎসা করতে হবে। আমি যদি মনে করি যে কয়েকদিন দেখি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, পরে গেলাম, তো ইন দ্য মিন টাইম স্টিফনেস ডেভেলপ করে গেছে। প্লাস আরও কিছু কারণ আছে যেটা আমাদেরও অনেক সময় ভুল থাকে, ডাক্তারদেরও ভুল, মানে একটা পেশেন্ট হচ্ছে সময় মতো আসে না, যখন আসলো আমি যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্লাস্টার দিই, আমাদের অনেকেই তো, ডাক্তার বাদেও অনেকে প্লাস্টার দিচ্ছে, তা আমার দেখা যাচ্ছে যে আমি হ্যান্ডের প্লাস্টার আমি এই পর্যন্ত দিতে পারবো, যাতে আমার বেশিরভাগ স্টিফনেস হয়েছে MP জয়েন্ট বলে আমরা, এই জয়েন্টগুলো, অন্যগুলো অত স্টিফ হয় না বা হইলেও একটু মুভ করানো যায়। কিন্তু এইটা খুবই নটোরিয়াস জয়েন্ট, যে স্টিফনেস হয়ে গেলে একবার খুব সহজে একে বাগে আনা যায় না। সেই কারণে আমরা যদি রিস্টের বা হাতের কোনো ইনজুরির জন্য আমরা প্লাস্টার দিতে চাই, আমরা যদি এই পর্যন্ত প্লাস্টার দিই, MP জয়েন্ট ফ্রি রাখি, প্লাস্টার দেওয়া অবস্থায় সে মুভ করবে, তাহলে এটা স্টিফনেস ডেভেলপ করবে না। যেমন খুবই আমরা প্রায় পাই যে কলিজ ফ্র্যাকচার, মানে বয়সী মানুষের এখানে ফ্র্যাকচার হয়েছে, প্লাস্টার দিছে এই পর্যন্ত, কিন্তু আসলে এই ডিস্টাল ক্রিজ অফ দ্য হ্যান্ড প্লাস্টার যাবে এদিকে, আর পিছনে যাবে নাকল ফ্রি থাকতে হবে।
তো কোনো কারণে যদি এই পর্যন্ত প্লাস্টার দিয়ে দেয় তাহলে তো সে পেশেন্ট চাইলেও সে আর মুভ করতে পারতেছে না। মুভ না করতে পারলে সে স্টিফনেস ডেভেলপ করবে। অথবা অনেকেই আছে যে আমরা তাকে মুভ করতে বলা হয়েছে, সে জাস্ট এরকম নড়াচ্ছে, যে আপনি হাত নড়াইবেন, হাত নড়াচ্ছে সে ঠিক মতো যে জয়েন্ট পোড়া মুভমেন্ট যেটা পোড়া যে মানে ফ্লেকশন এক্সটেনশন পোড়া ভাঁজ সোজা সেটা হচ্ছে না। তার মানে এটা আমাদেরও খেয়াল করতে হবে যে আমি যে কথাটা বলতেছি পেশেন্টের কানে ঢুকতেছে কিনা, বা সে ঠিক মতো খেয়াল করতেছে কিনা, বা জিনিসটা বুঝলো কিনা। সেও আধা বুঝে অনেক সময় চলে যায় যে আমার হাত নাড়াতে বলছে, ঠিক আছে আমি প্রপার নাড়াচ্ছি। অ্যাডভাইসটা নিতে হবে। তার মানে এইভাবে ক্লিয়ার বলতে হবে, আচ্ছা আপনাকে কি বললাম আবার জিজ্ঞেস করতে হবে। 1 নম্বর হচ্ছে হাত উঁচু করে রাখবেন, 2 নম্বর হচ্ছে পোড়া ভাঁজ পোড়া সোজা করবেন। তাইলে দেখবেন যে আমরা যদি কলেজ প্লাসটা দিই, আমি যেহেতু এই ব্যাপারে কথা বলতেছি, এই ব্যাপারে আমার একটু মনে করি যে আমার জানাশোনা একটু বেশি আছে। আমার কোনো পেশেন্টের এরকম হয় না, কারণ আমি এটা ফলো আপ করি যে আপনি দেখান তো কীভাবে ভাঁজ করতেছেন। অনেকে আছে বলে যে স্যার আমার তো বল দিয়ে ব্যায়াম করছি, বল কে দিল, কয় স্যার আরেকজন বলছে, মানে আমি তো বলের কথা বলি নাই। তাই হচ্ছে বল আপনার জন্য হারাম, কারণ হচ্ছে এই ধরনের হ্যান্ডের জন্য বল ভালো না। কারণ হচ্ছে যে আমি চাচ্ছি তার ফিঙ্গারটা পুরো ভাঁজ হোক সোজা হোক, আমি যদি মাঝখানে একটা বল রাখি তাহলে তো হচ্ছে না। তো সরাসরি এইভাবে বললেও মানুষ সেই কথাটাকে সেভাবে নেয় না। আমি যদি বলি যে একটা বয়সী মানুষ যখন স্ট্রোক করে তাকে আমরা বল দিই, তখন আবার সে ভালো কনভিন্স হয় যে না বলেরও একটা গুরুত্ব আছে, সেটা আদার কাইন্ড অফ পেশেন্টের জন্য, আমার জন্য না, এরকম তখন সে বুঝে। তো যাই হোক, ওই বল দিয়ে ব্যায়াম করা যাবে না, প্লাস এনশিওর করতে হবে যে পুরা ভাঁজ হচ্ছে কিনা, পুরা সোজা হচ্ছে কিনা। প্লাস প্লাস্টারের কিছু যদি আমি ডিজিটাল এই পর্যন্ত দিলাম, কিন্তু আমার ফ্র্যাকচার যদি এদিকে থাকে বা আমার আঙুলে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তো এই পর্যন্ত প্লাস্টার দিলে হবে না। তো সেক্ষেত্রে আমাকে প্লাস্টারের পজিশনটা এমনভাবে মেনটেন করতে হবে যাতে আমার এমপি জয়েন্ট, মানে এই জয়েন্টগুলো 90 ডিগ্রি ভাঁজ থাকে, এবং রিস্ট 30 to 20 to 30 ডিগ্রি এরকম উপরের দিকে থাকে। হ্যাঁ, মানে এইটা ভাঁজ থাকবে, এটা সোজার চেয়ে সোজা থাকবে রিস্টটা, মানে 20 থেকে 30 ডিগ্রি এরকম চলে যাবে। মানে এটা একজন অর্থোপেডিক সার্জন জানবে তার ওই প্লাস্টারটা ওরকম হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। তা আমরা যদি এই পজিশনে রাখলে হয় কি, যে এখানে যে লিগামেন্টগুলো আছে মেইনলি যারা স্টিফ হয়ে যায়, যারা শর্ট হয়ে যায়, যারা শক্ত হয়ে যায়, তাদের পজিশনটা তখন ম্যাক্সিমাম লম্বা হয়ে অবস্থান করে। তো একটা লিগামেন্ট যদি বেশি লম্বা হয়ে থাকে, তখন যখন আমরা ভাঁজ সোজা করতে পারি তখন তো সে স্টিফ করবে না, তখন তো সে বাধা দান করবে না ফিঙ্গার মুভমেন্টের জন্য। এই জন্য এটা বলা হয় যে ফাংশনাল পজিশন অফ দ্য হ্যান্ড অথবা এডিনবার পজিশন অফ দ্য হ্যান্ড। তো এই পজিশনে রাখলে স্টিফনেস প্রিভেন্ট করে। আচ্ছা, যদি স্টিফ কারো হয়েই যায় সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে? আমরা যদি বয়স ভেদে জানতে চাই যে কার কাজের ক্ষেত্রে কি ধরনের সমস্যা নিয়ে আসে? কাজের ক্ষেত্রে যদি এলবো স্টিফ হয় তাহলে তো সে এলবো ভাঁজ না করতে পারলে সে বেসিক যে আমাদের হ্যান্ডে যে ফাংশন খাওয়া, সে তো খেতে পারতেছে না, কারণ এলবো যদি বেন্ড না হয় সে তো ভাত নিয়ে মুখে দিতে পারবে না। দ্বিতীয় হচ্ছে যে এখানে যদি স্টিফ হয় তাহলে সে তো হ্যান্ড কোনো কিছু ধরতেই পারতেছে না, গ্রিপ করতে পারবে না, সে ভাত খেতে পারবে না, লিখতে পারবে না, কোনো কিছু ধরতে পারবে না, সোজা কথা। মানে একটা ডিজাস্টার অবস্থা তৈরি হয়। প্লাস সে যদি করতে যায় ভীষণ পেইনফুল একটা কন্ডিশন, প্রত্যেকটা লেখা মানে এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, হাতের যে কোনো কাজে খুবই হ্যাম্পার হয়। ইভেন অনেক সময় কিছু করাও যায় না, যে হাতগুলো সব সোজা হয়ে আছে, আমি মোটেই ভাঁজ করতে পারছি না, পিঞ্চ করতে পারছি না, আমি এটা শুয়ে সুতা বরাবর, সে সুতা তো ওইভাবে ধরতে পারবে না, সে আবার ওই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে না। তো মানে সোজা কথা সব ধরনের একটা ডিসএবিলিটি চলে আসে। আচ্ছা, তো হাত স্টিফ হয়ে গেলে বা সেটি পা হোক হাত হোক, কোনো অঙ্গ স্টিফ হয়ে গেলে, হয়ে যাওয়ার জন্য প্রিভেনশন তো আপনি বলে দিয়েছেন, হয়ে গেলে তারপর কি করণীয় আছে? বাসায় কি কিছু করবার আছে, বা চিকিৎসক কিভাবে সাহায্য করতে পারে? বাসায় আছে, বাসায় সে প্রথমে আমরা ব্যায়ামের কথা ব্যায়াম করতে হবে, ব্যায়াম দিতে হবে। 1 নম্বর হচ্ছে হাত উঁচু করে রাখতে হবে। স্যার, হাত স্টিফ হয়ে যাবার পরে কি করণীয় আছে? প্রথম কাজ ইডিমা ডেভেলপ করে, তো স্টিফ হওয়ার পরে তো হাত ইডিমাটা থাকে, মানে ফোলা অবস্থায় থাকে। তো আমাদের 1 নম্বরই হচ্ছে যাতে ওই ইডিমা কমানো যায়, এই জন্য আবারও হ্যান্ড রেজ করে রাখতে হবে, বা ওই এফেক্টেড লিম্বটা উঁচু করে রাখতে হবে, হার্ট লেভেল থেকে উঁচু করে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে ব্যায়াম দিতে হবে। তো ফিজিওথেরাপির কথা বলে একটা ট্র্যাডিশনাল ওয়েতে ফিজিওথেরাপির কাছে যে অনেক সময় হয় না, তবে ফিজিওথেরাপির হেল্প এখানে রোল প্লে করে। তবে এই আঙ্গুলের ক্ষেত্রে বিশেষ কোনো ফিজিওথেরাপি দরকার নেই, শুধু ফ্লেকশন এক্সটেনশন করলেই আমার বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায়। তার মানে একটা হাত উঁচু করে রাখতে হবে, আর হচ্ছে ব্যায়াম শুরু করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় এটা এত পেইনফুল কন্ডিশন হয় যে ফোলাও কমতে চায় না, মুভ করতে চায় না, পেশেন্টও পারে না, তো তখন আমরা নিজেই করে দিই। অনেক সময় এই কিছু টিস্যু এত শক্ত হয়ে যায় যে আমরা যদি একটু প্রেশার দিয়ে ব্রেক করে দিই তাহলে সেটা প্রথম দিনে ভাঁজ হয়ে যায়,
আফটার দ্যাট পেশেন্ট ক্যান ডু দ্যাট। এরপরও যদি না হয়, আমরা এখানে এক ধরনের জয়েন্টে বা জয়েন্টের আশেপাশে আমরা যে লিগামেন্টগুলো স্টিফ হয়ে গেছে বা জয়েন্টগুলো স্টিফ হয়েছে, ওখানে আমরা এক ধরনের ওষুধ দিতে পারি। এটা স্টেরয়েড জাতীয় ওষুধ ইনজেকশন আকারে আমরা দিতে পারি। এরপরও যদি ফেল মারে, কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না, কোনোভাবে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, যে কোনোভাবে হচ্ছে, আমরা ভাঁজ করে দেওয়ার পরেও আবার সোজাই থাকে, সারাদিনে যেটুকু ভাজাই সকালবেলা দিকে আবার শক্ত হয়ে ওরকম হয়ে গেছে। তো সেই সব ক্ষেত্রে আমরা অপারেশন করি, আমরা বলি ডর্সাল ক্যাপসুলোটমি। এই বিশেষ করে এই জয়েন্টের ক্ষেত্রে বা এলবো জয়েন্টের ক্ষেত্রে আমরা যদি ওরকম কোনোভাবে যদি ভাঁজ সোজা না হয়, তখন আমরা অপারেশন করি। তবে অপারেশনের আগে আমাদের অ্যাডিকুয়েট কনজারভেটিভ ট্রিটমেন্ট ট্রাই করতে হবে, যেমন উঁচু করে রাখা, ব্যায়াম করানো, তারপরে ইনজেকশন দেওয়া, অ্যাডিকুয়েট টাইম এবং অ্যাডিকুয়েট দেওয়ার পরেও যখন অল দ্য সিস্টেম উইল বি এক্সহস্টেড, মানে সব কিছু যখন ফেল করবে, তখন আমরা অপারেশনে যেতে পারি। এলবোর ক্ষেত্রে আমরা আর্থোলাইসিস বলি, মানে জয়েন্টকে ভিতরে ঢুকে যে টিস্যুগুলো আছে, অনেক টিস্যু জয়েন্টের ভিতর ডেভেলপ করে, সফট টিস্যু ডেভেলপ করে, সেগুলো আমরা এক্সিশন করে ফেলে দিতে পারি। প্লাস হচ্ছে যে টিস্যুগুলো, যে লিগামেন্টগুলো বেশি টাইট হয়ে গেছে, সেগুলো আমরা রিলিজ করতে পারি, জেট প্লাস্টিক লম্বা করতে পারি, মাসল টেন্ডন লম্বা করে আমরা ঠিক করতে পারি। প্লাস হচ্ছে এই বেশিরভাগ স্টিফ হয় এমপি জয়েন্টের ক্ষেত্রে আমরা ডর্সাল ক্যাপসুলোটমি করতে পারি। তো এটা হচ্ছে অপারেশন, আরও ডিটেলস এগুলো সাধারণ মানুষ তো অত বুঝবে না। এই যে অপারেশন, এগুলো কি জটিল কোনো অপারেশন কিনা বা এর প্রিপারেশন কিভাবে নিতে না, হয়? জটিল কোনো অপারেশনটা, তবে একটু সূক্ষ্ম এবং যেহেতু ছোট ছোট জয়েন্ট, এগুলোতে খুবই আমরা অপারেশনের সময় বলি যে কনজারভেটিভ ওইটা অপারেশন, যে সব কিছু কাটা যাবে না, যতটুকু লাগে অতটুকু কাটতে হবে। তারপরে আমাকে এমপি 90 ডিগ্রি ভাঁজ হইতে যা যা লাগে সেগুলো রিলিজ করতে হবে। আশেপাশে লিগামেন্ট যতটা সম্ভব প্রিজার্ভ করতে হবে। তারপরে যদি লাগে যে লিগামেন্ট না কাটলে হচ্ছে না, লিগামেন্ট কাটা যাবে। এক্ষেত্রে একজন এক্সপেরিয়েন্সড যে সার্জন আছেন তিনি ভালো যে বলতে যারা পারবেন। এই ধরনের কাজ করে, হ্যান্ড সার্জন বা অর্থোপেডিক সার্জন, তারা এটা করতে পারবে। অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডিপ্রেশন হলো এমন একটি ইস্যু যেটি আসলে ভেতরে ভেতরে আপনাকে ঘুণ পোকার মতো খেয়ে নিবে। আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনি অ্যাকচুয়ালি ডিপ্রেশন এতই বেড়েছে আজকাল, দেখবেন যে আমরা নিউজ পড়লে বা নিউজ দেখলেও অনেক নিউজ পাচ্ছি যে আত্মহত্যার প্রবণতা বা নিজের কোনো একটা ক্ষতি করা, ইনজুরি করা, এই বিষয়গুলো। এটি আসলে কেন হয়? এটি কিন্তু একটি মূল বিষয়, কিন্তু ডিপ্রেশন লাইফে এতটাই মানে আমাদের চাওয়া, যেই চাওয়াটাকে আমরা আসলে পাওয়ায় পরিণত করার জন্য কোনো কিছুই করি না, অথচ কেন পাচ্ছি না সেই বিষয়গুলো আমাদের ভোগায়। আমরা যদি একটু পজিটিভ থিঙ্কিং করি তাহলে কিন্তু এই ডিপ্রেশন থেকে অনেকটা রিমুভ করা যায়। কিছু কিছু বিষয় আছে, যেরকম ধরেন হরমোনাল কোনো বিষয় থাকলে তখন কিন্তু অবশ্যই মেডিকেশন ছাড়া ডিপ্রেশন কোনোভাবেই রিমুভ করা যাবে না। তবে ইনিশিয়ালি বা ফার্স্ট স্টেজের ক্ষেত্রে যখন দেখবেন যে কোনো বিষয় নিয়ে আপনি অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, খুব কমন বিষয় যেটি আগে আপনি স্বাভাবিকভাবে নিতে পারতেন কিন্তু এখন আপনি নিতে পারছেন না, এরকম কোনো ইস্যু যদি আপনার ভিতরে গ্রো করে, এখনই সচেতন হন। আমাদের যে লাইফস্টাইল আছে অ্যান্ড ফুড হ্যাবিট, দেখবেন আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের জীবনটা কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে। আমরা ন্যাচারাল বা নেচারের ভিতরে যাওয়ার সুযোগই কম। আমরা সারাক্ষণ কাজ পরিশ্রম করছি, অথবা আমাদের সাথে আছে গেজেট। আমাদের কোনো ফিলিংস বা কোনো অনুভূতি আমরা কেউ কাউকে প্রকাশ করছি, হয়তো মেসেঞ্জারে, হয়তো বা টুইটারে, অথবা আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু পাশে বসে তার সাথে কোনো কথাও বলছি না। আমাদের মনের ভিতরটা কিন্তু এখন আর ক্লিয়ার থাকে না, স্বচ্ছ থাকে না। আমাদের ভিতরে একটা কালো ছাপ হয়ে যাচ্ছে। আর তার সাথে আছে ফুড। আমরা যদি এখন একটু সার্চ করতে যাই, দেখবো একটার সাথে একটা খাবার ফ্রি, এটার সাথে ওটা ফ্রি, একটা গেলে এটা আপনি কম দামে পেয়ে যাচ্ছেন। তার নাম হলো ফাস্টফুড। ফাস্টফুড আমাদের ব্রেনের ভিতরে এমন একটা বিষয় তৈরি করে ফেলেছে, যেটি আমাদের যে ন্যাচারাল বিষয়গুলো এবং আমাদের যে হরমোন এনজাইমগুলো প্রপার ওয়েতে কাজ করতো, সেগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমাদের মুখের টেস্ট বাড নষ্ট করে দিচ্ছে এবং আমাদের অনুভূতিগুলোকেও অনেক বেশি নষ্ট করে দিচ্ছে।
ফাস্ট ফুড বা বাইরের খাবারগুলোতে যেটি ব্যবহার করে সেটি হলো টেস্টিং সল্ট, এবং এই ধরনের প্রিজারভেটিভ খাবারগুলো বা প্রিজারভেটিভ যেগুলো তো দেয়, সেই খাবারগুলোতে কিন্তু আমাদের শরীরের যে ন্যাচারাল যে এলিমেন্টগুলো আছে বা নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট করে দেয়। যারা ডিপ্রেশনে আছেন তাদের যদি বোঝেন যে আপনি ডিপ্রেশনে আছেন, তাহলে কিছু খাবারের ধরন পরিবর্তন করে ফেলতে পারেন। যেরকম ধরেন, আপনার খাবারের তালিকায় রাখতে পারেন ওটস, আপনি খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন একটি করে কলা। ভিটামিন বি কমপ্লেক্সটা খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত, এবং সেলেনিয়ামটাকে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। যেসব খাবারগুলো খেলে আপনার বডিতে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যেরকম ট্রিপ্টোফ্যান নামক, এই খাবারগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখা খুবই প্রয়োজন। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারও আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। যেই খাবারগুলো ন্যাচারালভাবে আমরা খেতাম, হয়তো আমাদের দাদা দাদি নানা নানি যেই খাবারগুলো আসলে খেত সেগুলো আমরা অনেকটাই হারিয়ে ফেলছি। যেরকম ধরেন চালের তৈরি খই, চালের তৈরি মুড়ি, এই মুড়ি খই এগুলোও কিন্তু এখন আর আমাদের খাদ্য তালিকায় আসলে থাকেই না, বা এগুলো যে থাকবে আমরা মনে করি এগুলো তো কোনো ডিজিজ থাকলে খাওয়া হবে, আমরা কেন খাবো। বিষয়টা কিন্তু আসলে তা নয়। আমরা ন্যাচারাল খাবার খেতে পারি। আমরা একটা জুস নিজে তৈরি করে খাবো না, আমরা হয়তো পারচেস করব। এটা তো প্রিজারভেটিভ দেওয়া, তাহলে আমি একটা জুস বাসায় তৈরি করতে পারি, এটাতে সময় দিতে পারি। আমরা যদি বাসায় যারা ফ্যামিলি আছে তাদের আমরা যদি নিজেদের মধ্যে একটু খাবার তৈরি করে তাদের কাছে একটু দেই, একটু আকর্ষণীয় করে দেই, তাহলে তারা যখন প্রশংসা করবে এই খাবারটা ভালো হয়েছে, মন কিন্তু এমনি ভালো হয়ে যায়। খাবারের তালিকাটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করুন, নিজের প্রবলেমগুলো ফাইন্ডিংস করার চেষ্টা করুন। কেননা আমাদের মনের ভিতরে দুটো প্রভাব থাকে, একটি সাবকনসিয়াস মাইন্ডে থাকে, এটা হলো কনসিয়াস মাইন্ড থাকে। যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো প্রভাব থেকে যায়, আমাদের মনের কষ্টগুলো থেকে যায়, সেটা কিন্তু দূর হয়ে যায় যখন আমরা কনসিয়াস থাকি যে আমাদের এই প্রবলেমগুলো আর থাকবে না। আমরা শেয়ার করব অনেক বেশি, আমরা খাবারগুলোকে বাসায় তৈরি করে খাবো, আমরা ফ্যামিলিকে সময় দিব, তখন কিন্তু ডিপ্রেশন আস্তে আস্তে কেটে যাওয়ার চান্সেস থাকে। সবাই ডিপ্রেস মুক্ত জীবন গড়ি, সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই প্রত্যাশায়। স্যার, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি, যেহেতু হাতের স্টিফনেস নিয়ে কথা বলছি। আপনি বলছিলেন যে কোনো পন্থায় যদি এটি ভালো না হয় সবশেষে অপারেশন করতে হয়, তো অপারেশন করবার পরের মেনটেনেন্স কীরকম বা এর আউটকাম কীরকম দেখছেন? মেনটেনেন্স অপারেশন করার পরে আবার আমরা তো কয়েকদিন একটু ইমোবিলাইজ করে রাখি, তো যেহেতু এখানে সফট টিস্যু কাটা হলে হিল হওয়ার জন্য, কারণ পরের দিনই তো মানুষ ব্যায়াম করতে চায় না। তারপরে যতটা সম্ভব পরের দিনই যদি সম্ভব হয় তাহলে মুভ করতে হবে। আর আমরা যদি প্লাস্টার দিতে বাধ্য হই তাহলে ফাংশনাল পজিশনে গেলে, আগে তো হাতে সোজা ছিল, আমরা এখানে রিলিজ করলাম, রিলিজ করার পরে আবার ফাংশনাল পজিশন যেটা বললাম সেই পজিশনে আমরা 7 দিন প্লাস্টার রাখতে পারি। 7 দিন পরে অবশ্যই খুলে দেবে, আবার ফুল রেঞ্জ অফ মোশন বজায় রাখতে হবে। সেখানে অপারেশনের পরপর তো পেশেন্ট এটা পেনফুল কন্ডিশন থাকেই, তাকে অপারেশনের আগেই মোটিভেট করতে হবে যে অপারেশনের পরে কিন্তু ব্যথা থাকবে, ওই ব্যথা আছে এইসব বলে এক্সারসাইজ বন্ধ করা যাবে না। ফুল রেঞ্জ অফ মোশন একটু কষ্ট করে হলেও করতে হবে। এটা কয়েকদিন কষ্ট করে বজায় রাখলে হাত একদম আগের মতো ফ্রি হয়ে যাবে, নরমাল। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল হাতের স্টিফনেস সমস্যা ও তার প্রতিকার নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। পিসিও মানে হচ্ছে পলিসিস্টিক ওভারি। ওভারিতে অনেকগুলো ছোট ছোট সিস্ট থাকবে। তার যদি অনিয়মিত মাসিক থাকে, অনেক দিন পর মাসিক হচ্ছে, ইরেগুলার হচ্ছে মাসিকটা, অথবা দেখা গেল তার হচ্ছে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হলো, অবাঞ্ছিত লোম যেটা আমরা বলি, ঠোঁটের উপরে, গলায়, বুকে, পেটে যদি থাকে, অথবা এক্সেস ওয়েট যদি থাকে, দ্যাট মিনস হচ্ছে যেটা ছেলে হরমোন যেটাকে বলা হয় অ্যান্ড্রোজেন, যার ইফেক্টে এই সিমটমগুলো থাকে, তখনই সেটাকে বলা হয় পিসিওএস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছে, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।